তারা তো তাদের মধ্যে একটা ওয়ার্ড দেওয়া হচ্ছে, কিন্তু ভুল ব্যাখ্যা দেবে না, শিক্ষার্থীরা ভুল বুঝবে। এই যে হলের বিষয় নিয়ে যে মব হয়েছে, এখানে শিবির ছিল, এখানে ছাত্রলীগ ছিল, সাধারণ শিক্ষার্থী ছিল না। আমি তো বলছি যে একজন দেখা গেছে শিবিরের একজন নেতা, সে বলছে তার ডাকে কেউ আসতে পারে, কিন্তু আন্দোলনটা সাধারণ শিক্ষার্থীদের ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসে বলবে আপনাদেরকে যে হল কমিটি দেন বা ঢাকা বিশ্ববিদ্যালয় একটা ইমেল করা ইজি ব্যাপার। আমাদের আলোচনা তো সমগ্র ছাত্র রাজনীতি নিয়ে, ঠিক আছে? সারা বাংলাদেশে অন্য শিক্ষা প্রতিষ্ঠানে তো সেম ভাবে আমি তো ঢাকা ইউনিভার্সিটির সভাপতি, একজন সাধারণ শিক্ষার্থী দিয়ে, তাই তো আমার একটা প্রশ্ন, আমি বলেছি আমি যেহেতু বিশ্ববিদ্যালয়ের সভাপতি, আমি খুবই ক্লিয়ার কথা, আমি বিশ্ববিদ্যালয়ের সভাপতি বলে ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় সম্পর্কে বলেছেন। আপনার কি প্রশ্ন? বাংলাদেশের কোন সাধারণ শিক্ষার্থীর ঠেকা পড়ছে যে তাকে আপনার কমিটি দেওয়ার জন্য অনুরোধ করবে? সে তো আপনার সংগঠন, আমি অনুরোধ বলি নাই। যেহেতু ছাত্রদলের চাওয়ার মানে কি, যে সে কোন আঙ্গিকে চাইবে যে আপনি আজকে সোহরাওয়ার্দী কলেজে আমান ভাই যখন কমিটি দিল বা তার ইউনিভার্সিটি কমিটি দিল, আমান ভাই যখন একটা আন্দোলন ক্রিয়েট হলো, এটাকে আমান ভাই মব এক্সপ্রেসি বলছেন, এটাকে ছাত্রলীগ বলছেন। ছাত্রদলের হল কমিটি ঘোষণার পর থেকে সাধারণ ছাত্রছাত্রীর ব্যানারে হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাইছে শিক্ষার্থীরা। তবে কারা এই সাধারণ শিক্ষার্থী তা নিয়ে উঠেছে প্রশ্ন। কয়েকটি ছাত্র সংগঠন বলছে মূলত ইসলামী ছাত্র শিবির চাইছে হলগুলোতে ছাত্র রাজনীতি বন্ধ হোক, কিন্তু আবাসিক হলের রাজনীতি বন্ধ হলে তো ছাত্র শিবিরও ক্ষতিগ্রস্ত হওয়ার কথা। কিন্তু বিতর্ক উঠেছে ভিন্ন জায়গায়। অন্যান্য ছাত্র সংগঠন বলছে ইসলামী ছাত্র শিবির রাজনীতি করে গোপনে। আসলে কি এই তথ্য সঠিক? 5 আগস্টের পর প্রকাশ্যে শিবিরের সকল কর্মকাণ্ডই দেখা গেছে, তাহলে তাদের গোপন রাজনীতির প্রয়োজনীয়তা কেন? ডাকসু নির্বাচনের আগে হল রাজনীতি বন্ধ হলে তার কি প্রভাব পড়বে নির্বাচনে? আসলেও কি গুপ্ত রাজনীতি চলছে ক্যাম্পাসে ক্যাম্পাসে? এই সব প্রশ্নের উত্তর খুঁজবো আজকে আমরা। তো সম্ভব নয় ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ, আর আমরা তাই প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন আর কেবল প্রশ্নগুলো সহজ অনুষ্ঠান। এবং এই অনুষ্ঠানে আমরা চলমান ঘটনা নিয়ে এবং অতিথিদের বক্তব্য তুলে ধরি। অতিথির কাছে জানতে চাই সেই সব তথ্য এবং বক্তব্যের প্রতিক্রিয়া ও বিশ্লেষণ। আমি নাজরিন মুনি আপনাদের সাথে আছি। আমাদের আজকের বিষয় গুপ্ত রাজনীতি করছে কারা, সেই প্রশ্ন। এই নিয়ে আলোচনায় আজকে স্টুডিওতে আছেন কেন্দ্রীয় ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমানুল আমান এবং আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি SM ফরহাদ। আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ, আপনারা আমাদের সাথে এসে যুক্ত হয়েছেন। এবং আমরা জানি এই সময় আপনাদের খুবই ব্যস্ততম সময় কাটছে ক্যাম্পাসের নানা মিটিংয়ের মধ্যে, তারপর সময় দিয়েছেন এর জন্য কৃতজ্ঞতা। আমি আপনাদের সাথে দুজনের কাছে আসার আগে একটা ছোট না একটু তুলনামূলকভাবে বড় একটা বক্তব্য দেখে আসতে চাই। কার বক্তব্য দেখলে আপনারা বুঝবেন, বক্তব্যটা দেখে আমরা তারপরে ফিরি। বারবার করে ইসলামী ছাত্র শিবির যারা কিনা 90-এর যে সামাজিক চুক্তি, সেই সামাজিক চুক্তি অর্থাৎ পরিবেশ পরিষদের আন্ডারে একটি নিষিদ্ধ সংগঠন, তারা কিভাবে করে কোনো ধরনের প্রক্রিয়া ছাড়া এই ক্যাম্পাসে নর্মালাইজড হয়ে গেল এবং এই ক্যাম্পাসের প্রতিটি প্রোগ্রামে তারা অংশগ্রহণ করছে এবং তারা চিহ্নিত রাজাকারদের, চিহ্নিত পাকিস্তানপন্থী নেতাদেরকে এখানে সেলিব্রেট করার রাজনীতি করছে, সেই বিষয়ে আমরা ধিক্কার জানিয়ে গিয়েছি। বারবার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে শিবিরের সঙ্গে মিটিংয়ে বসানোর চেষ্টা করেছে এবং আপনারা বারবার লক্ষ্য করবেন যে কেমন করে প্রত্যেকবার ছাত্র শিবির কোনো পলিটিক্যাল বিপদে পড়লেই এমন কোনো একটা পরিস্থিতির উদ্ভব ঘটানো হয়, যেই পরিস্থিতিকে কাজে লাগিয়ে ছাত্র শিবিরের সঙ্গে বাকি সংগঠনগুলির মিটিং করিয়ে ছাত্র শিবিরকে নর্মালাইজ করার একটি রাজনীতি আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন করে থাকে। এবং এবার আমরা দেখতে পেলাম, আপনাদের কাছে মিডিয়ার ফুটেজ রয়েছে, আপনারা সাক্ষী, আমাদের বিশ্ববিদ্যালয়ের যিনি প্রক্টর, তিনি প্রত্যক্ষভাবে টিএসসিতে দাঁড়িয়ে গত 36শে জুলাই অর্থাৎ 5ই আগস্ট বলেছিলেন যে যারা চিহ্নিত রাজাকারদের ছবি এখানে টাঙালো তাদেরকে ক্ষমা প্রার্থনা করতে হবে, এবং তিনি বলেছিলেন যে তিনি তার জায়গা থেকে পরবর্তী 2 দিন এই প্রোগ্রাম করার ব্যাপারে নিষেধ জানিয়েছেন। কিন্তু তিনি নিষেধ করার পরও ইসলামী ছাত্র শিবির যদি এই প্রোগ্রাম করতে পারে, তাহলে বুঝতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর SM ফরহাদ। আমরা SM ফরহাদের প্রক্টরশিপে ঢাকা বিশ্ববিদ্যালয়ের করা অন্য কোনো মিটিংয়ে অংশগ্রহণ করব না। বারবার করে তারা একটা জিনিস নিশ্চিত করছেন, তারা বারবার করে বলছেন যে তারা গুপ্ত রাজনীতি করেন না, কিন্তু তাদের কাছে যখনই টক শোতে আলাপে যেখানে খুশি তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে যে কেন তাহলে আপনারা আপনাদের যে তথাকথিত ভলেন্টিয়ার টিম বা ওই টিম, সেই টিমগুলিকে প্রকাশ্য করেন না, তারা তখন বলেন ছাত্র শিবির আপনাদের মত অনুযায়ী রাজনীতি করবে না। এটা এক ধরনের ধৃষ্টতা। তারা নিজেরা ছাত্রলীগের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে দীর্ঘদিন বিভিন্ন অন্তর্ঘাতে যুক্ত ছিল। আজ তারা বামপন্থীদেরকে বলতে এসেছে যে তারা কুসুম কুসুম বিরোধিতা করে রাজনীতি করছে। কোনোভাবেই কোনো ধরনের গুপ্তবৃত্তির সঙ্গে যারা জড়িত তাদেরকে পলিটিক্যাল স্পেস দেওয়া যাবে না, কারণ তারা সাধারণ শিক্ষার্থী নামকে ব্যবহার করে যেরকম সাধারণ শিক্ষার্থীদের যে রাজনৈতিক এজেন্সি, সেই এজেন্সি নাই করে দিচ্ছেন। একইভাবে আমরা দেখতে পাচ্ছি তারা কোনো পলিটিক্যাল প্রবলেমে পড়লেই সাধারণ শিক্ষার্থীর নামে তাদের নিজস্ব মত লেলিয়ে দেওয়ার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নানা রকম কাজ করতে বাধ্য করছেন।
মেঘমল্লার বসু কথা বলছিলেন ছাত্র ইউনিয়ন সভাপতি, এবং এই কয়েকদিন যত উত্তপ্ত অবস্থা, তিনি একটা গুরুত্বপূর্ণ চরিত্র এখানে। আমি এস এম ফরহাদকে দিয়ে শুরু করতে চাই, ইসলামী ছাত্র শিবিরের সভাপতি তিনি। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। যত বক্তব্য মেঘমল্লার বসু দিচ্ছিলেন, অনেকগুলি অভিযোগের জায়গা তার ধাপে 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 ধাপে। আমি যদি আপনাকে দিয়ে শুরু করি, যে প্রসঙ্গে আজকে কথা বলা, গুপ্ত রাজনীতি বলে একটা শব্দ এখন প্রচলিত হচ্ছে, সেটি আপনাদের বিরুদ্ধেই বেশি বলা হচ্ছে যে আপনারা আসলে গোপনীয়তা রক্ষা করে ছাত্র রাজনীতি করছেন। এই প্রসঙ্গে প্রথমে আপনার ব্যাখ্যাটা আমি শুনতে চাই। আমি এখানে দুইটা পয়েন্টে বলবো। নাম্বার ওয়ান হচ্ছে, আপনার কাজের জায়গা হলো আপনি যখন অথরিটি হন তখন কেউ ক্রাইম করলো না, ভালো কাজ করলো না খারাপ কাজ করলো, এই প্যারামিটারে জাজ করেন নিশ্চয়ই। এখন বিশ্ববিদ্যালয়ের যিনি হল প্রভোস্ট, কোনো একটা হলের বা প্রক্টর বা কোনো একটা পদধারী কেউ, তাকে অ্যানালাইসিস করতে হবে যে আজকের মবটা ক্রিয়েট করলো কে, আজকের অন্যায়টা করলো কে, অমুক অপরাধ কাজটা করলো কে, তখন তার বিরুদ্ধে সরাসরি পানিশমেন্টে যাইতে হবে। তার এটা জাজমেন্ট করা উচিত না সে কি ছাত্র দলের, সে কি শিবিরের না বাম সংগঠনের কে। এখন যদি ঘটনা এমন ঘটতো, কেউ একটা অপরাধ করছে, সে অপরাধে পানিশমেন্ট দেওয়ার জন্য ইউনিভার্সিটি অথরিটি চেষ্টা করছে, আমরা গিয়ে বাঁচানোর চেষ্টা করছি, এরকম যদি হইতো তাহলে একটা কথা। আপনি এখন শুধু কোথাও কিছু হইলে শিবিরের উপর দায় চাপাবেন, কারণ আপনি ব্যবস্থা নেন না। কোথায় ক্রাইম হয়েছে, কোথায় অপরাধ হয়েছে, ব্যবস্থা নেন। তখন আমরা কি বলি দেখেন, যদি আমাদের রেসপন্স সেই ব্যবস্থার বিপরীত হয়, তখন আপনি বলবেন যে এই অপরাধটা শিবির করছে। এখন আপনার যখন ব্যর্থতা থাকবে, আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না, কোনো মব কন্ট্রোল করতে পারছেন না, কোনো অনলাইন নিয়ন্ত্রণ করতে পারছেন না, আরেকটা কিছু করছেন, তখন আপনি দায় চাপাবেন আরেকজনের উপরে। এটা একটা জায়গা। আরেকটা জায়গা হচ্ছে আমাদের দিক থেকে, আমরা তো এত পাবলিক ইভেন্ট করার পরেও আপনি যখন আবার বলবেন, মেঘমল্লার বসু নিজেই বলছে যে তাদেরকে পলিটিক্যাল স্পেস দেওয়া যাবে না। আপনি আগে পরিবেশ পরিষদ করে ফ্যাসিবাদী ছাত্র শিবিরকে রাজনীতি করতে দেন নাই, আটকাইছেন। আমরা যখন 2006 সালে যখন যিনি বিসি ছিলেন, তিনি তখন এক পর্যায়ে বলতেছিলেন, আমরা লিগ্যাল অ্যাপ্রোচে গেছিলাম যে আপনাদের ডকুমেন্ট আছে কিনা। তিনি তন্ন করে খুঁজে পান নাই। তার বক্তব্যটা এরকম ছিল, আমি তন্ন করে খুঁজেও পরিবেশ পরিষদের কোনো রেজুলেশন, কোনো ডকুমেন্ট কিচ্ছু পাই নাই। আবার আমরা একটু ঘাটলাম, দেখলাম হচ্ছে মানে ইউনিভার্সিটির অধ্যাদেশ অনুযায়ী এটার কোনো ভ্যালিডিটি নাই, উইদাউট সিনিয়র সিন্ডিকেট একাডেমিক কাউন্সিল ছাড়া এগুলোর ভ্যালিডিটি নেই। তাও আপনি শিবিরকে চাপাই রাখছেন যাতে কাজ করতে না পারে, ট্যাগিং করছেন, কোনো একটা প্রোগ্রাম করলে ব্যানার ছুড়ে ফেলছেন। এগুলো 1 থেকে 6 সাল পর্যন্ত প্রচুর হয়েছে, শিবির একটা ব্যানার টাঙাইছে, তার আগে মানে ব্যানার খুলে ফেলছে। আপনি এখনো বলছেন পলিটিক্যাল স্পেস দেওয়া যাবে না, এগুলো করতে যাবেন, অথচ শিবির বিপরীতে বড় বড় পাবলিক ইভেন্ট করবে, টিএসসিতে ইভেন্ট করছে, আপনাকে মব করতে গেছেন। হ্যাঁ, তো এরকম করার পরেও যখন ট্যাগিং দিতে যাবেন, এটা খুবই দুঃখজনক আর কি। আর আমাদের স্ট্যান্ড হচ্ছে, যে কেউ অন্যায় করবে নিশ্চয় তাকে ফেস তো দেখছেন, সে শিবিরের কিনা ছাত্র দলের এটা নিয়ে হয়তো আপনি কনফিউজড, কিন্তু সে তো একটা অপরাধ করলে তাকে চিনছেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেন। তখন আমরা আটকাতে গেলে বলবেন যে শিবির অমুককে মানে বাঁচানোর জন্য গেছে। এই যে জুলাই আগস্টের পর থেকে এখন পর্যন্ত আপনি যেমন দেখবেন যে ছাত্র শিবিরের সারা দেশের সকল জেলা এবং মহানগর পর্যায়ে এবার অ্যাপ্লাস সংবর্ধনা হলো, একটা অ্যাপ্লাস সংবর্ধনায় হাজার ছেলে এবং মেয়ে শিক্ষার্থী উপস্থিত, বড় বড় পাবলিক ইভেন্ট। বাংলাদেশের আরেকটা সংগঠন দেখান যারা সকলে এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদেরকে একদম জেলা উপজেলা পর্যায় পর্যন্ত সবাইকে কোঅর্ডিনেট করে এত বড় পাবলিক ইভেন্ট করছে। আর একটা সেকেন্ড সংগঠন দেখান, লাস্ট বিজয় দিবস গেল গত বছরে, বিজয় দিবসের প্রত্যেকটা শাখা বড় বড় র্যালি হয়েছে, একদম এত অংশগ্রহণমূলক, একেবারে থানা পর্যায় পর্যন্ত। তারপরে 5ই আগস্টের পরে আপনারা প্রকাশ্যে অনেক বড় ইভেন্ট করেছেন, তাও আপনি গুপ্ত ট্যাগ দিতে থাকবেন। কেন দিবেন সেই জায়গাটা বলছি। আপনি আগে পরিবেশ পরিষদের নাম করে বিভিন্ন বংশঙ্গল শিবিরকে কন্ট্রোল করছেন, আপনার মতামত উৎপাদনের ওয়ে আউট ছিল, আপনার ছাত্র ইউনিয়নের বা বিভিন্ন বাম সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন জায়গায় ছিল, সবগুলো মেকানিজম করে সিন্ডিকেটেডলি কন্ট্রোল করছেন। আওয়ামী লীগের কাজে লাগাইয়া শিবিরকে স্পেস দেন নাই। এখন যখন সে কন্ট্রোল করার জায়গাটা পাচ্ছেন না, এখন তাকে ট্যাগ দিতে হবে। এগুলো হচ্ছে ট্যাগিং এবং ফ্রেমিং এর রাজনীতি। আমরা এটা নিয়ে বিচলিত না। আপনি বলতে চাচ্ছেন যে আপনাদের রাজনীতি প্রকাশ্য, এখানে কোনো গুপ্ত কিছু নাই? গুপ্ত হওয়ার তো প্রশ্ন আসে না, রাজনীতি তো গোপনে করার জিনিস। এখানে তাদের বক্তব্যের জায়গাটা আমরা একটু স্পষ্ট করি। তারা যেটা বলছেন যে আপনি ধরেন সাদেক কায়েমের কথা, যিনি জুলাই অভ্যুত্থানে খুবই সম্মুখ সারির তিনি একজন যোদ্ধা ছিলেন, যদিও তিনি সমন্বয়ক ছিলেন না, কিন্তু যখন তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে ওই আন্দোলনটাতে গিয়েছেন, আমরা ওই সময় বড় বড় সব ইভেন্টেও তাকে আমরা নাহিদ ইসলাম থেকে শুরু করে সার্জিস হাসনাত সবার পাশাপাশি দেখেছি, কারণ তিনি বিশ্ববিদ্যালয়। কিন্তু এই এর পরেই সেপ্টেম্বর নাগাদ তিনি নিজেই প্রকাশ্যে বললেন যে তিনি হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি। হ্যাঁ, এই কথাটা যখন বলা হয়েছে তখন ওইখান থেকে শুরু যে তাহলে গোপনে আপনাদের কমিটিগুলি চলে কিনা। এবং এর পরবর্তীতে আরো কয়েকটি ঘটনা আছে, যেমন তিতুমির কলেজের যে ঘটনা, যারা ছাত্র রাজনীতি নিষিদ্ধ চেয়েছিল, পরে আমরা হল শাখা তাকে সাধারণ সম্পাদক হিসেবে পেলাম, বা এই ক্যাটাগরি। এই কারণে তারা বলছে যে আপনারা আসলে গুপ্তভাবেই থাকেন, মানে গোপনে থাকেন, আপনাদের সকল কমিটি সকল কার্যক্রম গোপনে থাকে, আপনারা যখন প্রয়োজন হয় তখন আপনারা বাইরে বেরোয় আসেন, কিন্তু সাধারণভাবে আপনারা সেটা প্রকাশ করেন না। এটা কি সত্য কিনা? আমি একটু আপনি যেগুলো রেফারেন্স নিয়েছেন সেখান থেকে বলি, ইন্টারেস্টিং পয়েন্ট। সাদিক কায়েম যখন সামনে আসলো, কখন সামনে আসলো যখন আপনি বিশ্ববিদ্যালয়ের সকল সংগঠনগুলোর মিটিংয়ে আপনি তাকে স্পেস দিচ্ছেন না, তখন সাদিক কায়েম সামনে আসলো। তখন তাদের প্ল্যান ছিল সাদিক কায়েমকে গুপ্ত রাখতে, শিবিরকে সামনে আসতে না দিতে। কাদের প্ল্যান ছিল? এই যে যারা বলছে, যারা গুপ্ত ট্যাগিং দিচ্ছে,
আচ্ছা, হ্যাঁ। তাদের প্ল্যান ছিল শিবির এই ফোরামে না আসুক, এই মিটিং এ না আসুক। আচ্ছা। সাদিক কায়েম সেই ষড়যন্ত্রকে ব্রেক করে সামনে এসে অ্যানাউন্স করছে যে আমি ছাত্র শিবিরের সভাপতি। সেদিনে বিশ্ববিদ্যালয় সংগঠনগুলোর প্রোগ্রাম ছিল, সেখানে শিবিরকে না আনার ব্যাপারে, শিবিরকে স্পেস না দেওয়ার ব্যাপারে বাকিরা বিভিন্ন ষড়যন্ত্র আঁকছিল আর কি। তো আমাদের অলওয়েজ চেষ্টাটা এটা ছিল যে আমরা পাবলিকলি এঙ্গেজ হই, আর তারা চেষ্টা করছে না এদেরকে চেপে রাখি, এদেরকে আসতে না দিই। আর যখন সেটা আটকাতে পারে নাই, এখন আবার সে পুরনো খেলা আর কি, গুপ্ত খেলা। একটা কলেজের রেফারেন্স টানছেন, দেখেন আমাদের এই যে ছাত্রলীগের দীর্ঘ 15 বছরের যে বাজে রাজনীতি, গণরুম গেস্ট রুম এবং কন্ট্রোলের রাজনীতি, সেটার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়গুলোতে অন্যান্য ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীরা ভয় মানে একটা ভীত ছিল, সামনে আসতে পারে নাই। স্বাভাবিকভাবে রাজনীতিতে যেমন ছাত্রদল যখন ক্যাম্পাসগুলোতে প্রোগ্রাম করতে গেছে ব্যাকল্যাশের শিকার হতে হয়েছে, যেমন অনাকাঙ্ক্ষিত ছিল, যেমন ছাত্রলীগের সেই পাপের জায়গা। আমি এটা রিপ্লাই দিচ্ছি, আমি সেটা রিপ্লাই দিচ্ছি। যার কথা বললেন সে তো 5 আগস্ট পরবর্তী সময় স্ট্যাটাস দিয়েছে যে রাজনীতি চলবে না। আমি সেটাই রিপ্লাই দিচ্ছি। পরে শিবিরের সেক্রেটারি হয়ে আত্মপ্রকাশ করছে। শিবিরের সেক্রেটারি শুনতে যেমন যত বড় মনে হচ্ছে, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি, কেন্দ্রের সেক্রেটারি, স্কুলের সেক্রেটারি, মানে সেক্রেটারি একটা লেভেল আছে। আমি একটা স্কুলে ধরো আমার কোনো কাজ ছিল না, কোনো স্ট্রাকচার ছিল না, এখান থেকে 2 একজন শিবিরের কর্মী ছিল। আমি যখন সেখানে একটা কমিটি অ্যানাউন্স করবো, তখন একটা কাজ প্রস্তুতি সাপেক্ষে এখন এসে অ্যানাউন্স করবো। তো তখন যারা বিক্ষিপ্ত, অনেকে শিবিরকে ভালো লাগতো, শিবিরের সাথে কানেক্টেড ছিল, কিন্তু ওই ছাত্র রাজনীতির ব্যাপারে একটা ভয় ছিল। কিন্তু শিবিরের মাধ্যমে আসার পরে, ছাত্র শিবিরের সাথে এঙ্গেজ হওয়ার পরে আস্তে আস্তে সেটা নর্মাল হয়েছে, নর্মালাইজ হয়ে তারা নর্মাল হওয়ার পরে এখন আপনারা মনে করেন যে আপনাদের ছাত্র রাজনীতি করার স্পেস তৈরি হয়েছে, মানে জায়গা তৈরি হয়েছে, আপনারা প্রকাশ্যে সেটা করতে পারেন। তাহলে যে সংকটটা আমরা সেখানে বলতে চাচ্ছি যে তিতুমির কলেজের যিনি ছোট হোক, তিতুমির কলেজ তারপরে বড় কলেজ ছাত্র শিবিরের সেক্রেটারিটা ছোট পদ, আমাদের কাজের পরিষদ ছোট, কার্য পরিষদ ছোট। কিন্তু আপনারা কেন সাধারণ ছাত্রের ব্যানারে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চেয়েছিলেন? তিনি তো বলতেই পারতেন আমার কমিটি এটা, আমি শিবিরের এই হিসেবে কথা বলছি যে সেখানে ছাত্রই হবে না। তিনি যখন চেয়েছেন সেটা তো এর আগের বছরের আলাপ। আমাদের বিশ্ববিদ্যালয় এখন অসংখ্য অ্যাক্টিভ আমাদের ফাংশনিং লোকজন আছে, যারা 5 তারিখের আগে শিবিরকে পছন্দ করতো, ধারে কাছে শিবিরের কাছে আসে নাই। 5 তারিখের পরে যখন শিবির সামনে আসছে, তখন শিবিরের কাছে এসে পরিচয় দিয়ে এঙ্গেজ হয়েছে, এখন আবার খুব ভালো পারফর্ম করছে। আপনি আগামী বছর দেখবেন হয়তো আমার কমিটিতে সে ভালো পারফর্ম করতেছে। এখন সেটা যদি দেখে বলেন তুমি এই 2 বছরের মধ্যে এতটা ইমপ্রুভ কেন করলা, কেন শিবিরে যোগ দিলা, সেটা তো আগের কাজের ভলিউম দিয়ে পরের ভলিউম জাজমেন্ট করা যাবে না। আপনি বরং এখন যে সামনে আসছে সেটাকে আপনি ওয়েলকাম না করে তারা উল্টা তখন গুপ্ত ট্যাগ দিবেন, এটা তো শিবিরকে উল্টা মানে সেই গুপ্ততার দিকে, সেই কাজ করতে না দেওয়ার দিকে, সেই ট্যাগিং এর রাজনীতির মতোই। তারা বরং আপনি ওয়েলকাম করবেন। প্রশ্ন হওয়া দরকার ছিল এটা। এস এম ফরহাদ, আমি এই ওয়েলকাম করার জায়গাটাতে কোথায় ঘাটতি হলো, কেন এই বিরোধটা তৈরি হলো, সেই প্রসঙ্গে পরে আসি। আমি আমাদের সাথে মোহাম্মদ আমানুল্লাহ মানারা আছেন, তিনি সাংগঠনিক সম্পাদক ছাত্রদল। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত আছেন। ঘটনাটা আসলে এই উত্তপ্ত অবস্থা শুরু হয়েছে তো আপনাদের দিয়ে, আমি যতটুকু বুঝি, মানে এই ধাপে সেটা হচ্ছে আপনারা হলে কমিটি গঠন করেছেন, তারপরে বলা হলো সাধারণ ছাত্রছাত্রীর ব্যানারে যে হল কমিটি বলে কিছু এখানে থাকবে না। এই যে হল কমিটি বলে কিছু থাকবে না, সাধারণ ছাত্রছাত্রীর ব্যানারে আসলো। আমরা কিন্তু জুলাইয়ের 19 তারিখে বোধহয় প্রথম দেখেছিলাম, যখন এরকম সাধারণ ছাত্রছাত্রীর ব্যানারে বলা হচ্ছিল যে হলে কোনো রাজনীতি থাকবে না, এবং বিশ্ববিদ্যালয় সেই সময় সিদ্ধান্ত নিচ্ছিল যে হলে কোনো রাজনীতি থাকবে না। তারপরে হল কমিটি তৈরি করার ক্ষেত্রে বা দেওয়ার ক্ষেত্রে আপনারা কি পূর্বের কিছু মানলেন না, নাকি আপনারা মনে করলেন পূর্বের ঘটনাগুলি আসলে শেষ হয়ে গেছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ গ্লোবাল টেলিভিশনের যারা দেখছেন দেশে বিদেশে, আমার সহ আলোচক ফরহাদ, সবাইকে ধন্যবাদ। দেখুন, 5ই আগস্ট পরবর্তী সময়ে 5ই আগস্টে যে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ার জন্য বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ যে একটি সংগ্রামে লিপ্ত হলো, তার বিজয় পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অত্যন্ত সুপরিকল্পিতভাবে ছাত্র রাজনীতিকে নিয়ে যে ন্যারেটিভ তৈরি করা হয়েছে এবং অপরাজনীতি, অপকৌশলের রাজনীতি শুরু করা হয়েছে, সেই অপকৌশলের সর্বশেষ মবক্রেসি ছিল আমাদের হল কমিটি ঘোষণার পরের যে আন্দোলন বলা যায় না তো, মানে একটি সুপরিকল্পিত মবক্রেসি। দেখুন, এই যে ছাত্র রাজনীতি হলে চলবে না, এই ন্যারেটিভটা, এই কথাটা যারা বলে তারা একটি সাংঘর্ষিক বয়ান দিয়ে থাকেন। কারণ হচ্ছে বিশ্ববিদ্যালয়ে চলবে, কেন্দ্রে চলবে, হলে চলবে না, এটা কোনো গণতান্ত্রিক ভাষা না। আপনি যদি এখন যে ডাকসুর আলাপ আসতেছে, হল সংসদে যে নির্বাচন হবে, ভোটের রাজনীতি তো সবচেয়ে বড় রাজনীতি। তো আপনি হল সংসদে ভোট হবে, ভোটের রাজনীতি হবে, কিন্তু হলের রাজনীতি চলবে না। এই বয়ানটি কারা দিচ্ছে আমি আপনাকে একটু বলি। বয়ানটি হচ্ছে হাসিনা বিদায়ের পরে একটা মাত্র সেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে, আর আগের সবগুলো সেশন ছাত্রলীগের আমলে ছিল। এই সেশনগুলি, এই প্রত্যেকটা সেশনের অসংখ্য ছাত্রলীগের নেতাকর্মী এখনও বিদ্যমান হলে। তাদের সাথে তাদের যে চাওয়াটা, তারা কাদেরকে থ্রেট মনে করতেছে যে ছাত্রদল যদি হলে ঠিকমতো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারে, তাহলে তারা ক্ষতিগ্রস্ত হবে। এটা হলো যারা বিদ্যমান ছাত্রলীগের আছে তাদের চিন্তা। তাদের চিন্তার সাথে ইসলামী ছাত্র শিবিরের চিন্তার
মানে চাওয়ার একটি মিল তৈরি হয়ে গেছে। কারণ ছাত্রদল যদি আপনি ঠিকমতো কার্যক্রম পরিচালনা করতে পারে, রাজনৈতিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হবে। এবং নতুন একটি ছাত্র সংগঠন যে বাকসাস, তাদেরও চিন্তার এখানে একটি মিল আছে। শিবিরের কাজটা হচ্ছে, শিবির আমরা যখনই প্রশ্ন করি যে আপনারা পূর্ণাঙ্গ কমিটি কেন প্রকাশ করেন না, এইখানে তারা বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলিতে দেখা গেছে এক শ্রেণীর নেতারা আছে যারা প্রকাশ্য শিবির, সবাই জানে যে শিবির করে, আর এক শ্রেণীর সম্পর্কে কেউ জানে না যে ইনি শিবিরের। আবার অন্য কোনো সংগঠনের নামেও একটা দেখা যাচ্ছে যে তারা ব্যাক্ট শিবির, শিবিরের মাধ্যমে তারা চলে। এদেরকে এরা বিশেষ বিশেষ সময়ে, যেমন কারো বিরুদ্ধে যদি কোনো মব তৈরি করার লাগে, কোনো পরিস্থিতি, তখন ওই যে যাদেরকে শিবির হিসেবে মানুষ চিনে না তাদেরকে তারা মুভ করে। একই অভিযোগ তো এসএম ফরহাদও করছে, কারণ মব তৈরি করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে। আমি বলতে চাই, শেষ করি, তারা এটা করে। এই ন্যারেটিভ তো ছাত্রদলকে নিয়ে কেউ দিবে না, এই দুঃসাহস তো কারণ নাই। কারণ ছাত্রদল তো কোনোদিনও কখনোই কোনো সময় তার পরিচয়, তার আইডেন্টিটি লুকিয়ে কোনো পর্যায়ে রাজনীতি করে নাই। এটা তো তাদেরকে দিয়ে আসতেছে। এবং সেই কথার যেমন ৭১ নিয়ে তাদের কোনো ন্যারেটিভ নাই, গুপ্ত নিয়ে এই শব্দচয়ন নিয়ে তাদের ন্যারেটিভ খুবই দুর্বল, খুবই দুর্বল ন্যারেটিভ। এখন দেখেন যে এরা চাচ্ছে যে ছাত্রদল যদি হলগুলিতে থাকে তাহলে তারা ক্ষতিগ্রস্ত হবে। এই কারণে সবার অভিন্ন চাওয়া। এই যে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে যে কথাটি বললেন না, এখানে কেউ কি বলেছে ওইখানে যে আইসা আমি সাধারণ শিক্ষার্থী? কেউ সাধারণ শিক্ষার্থী না। সাধারণ কিছু শিক্ষার্থী হয়তো বা চিন্তা করে যে আমার ক্লাসমেটটা এই প্রোগ্রামে গেছে, তাহলে আমিও যাই, বা তাকে কোনোভাবে দাওয়াতি কার্যক্রমের মধ্যে নিয়ে আসছে। কিন্তু ওই যে তাকে নিয়ে আসছে, তার যে কি ইন্টেনশন, সেটা তো সংশ্লিষ্ট ব্যক্তি জানে না। কারণ ওই লোক তো গোপনে শিবির করতে পারে। এবং আমরা দেখেছি, একদম নাম ধরে ধরে যদি আপনাকে বলি, আমি ইসলামী ছাত্র সংস্থার যে ছবি টবি পোস্ট করে, আমার ওই দিন যে টিএসসিতে আপনার ৭১-এর যুদ্ধাপরাধের বিষয় নিয়ে যে হলো, সেখানে ছবি তুলে তারপরে পোস্ট করেছে যে শাহবাগের চেতনার বিরুদ্ধে, সেই বোনদেরকে আমরা দেখেছি যে স্লোগান দিচ্ছে। আমরা দেখেছি ছাত্রলীগের তৎকালীন সভাপতি সাদ্দাম হোসেনের সাথে স্লোগান দিচ্ছে, সে এখানে স্লোগান দিচ্ছে। জসীমউদ্দৌলা ছাত্রলীগ নেতাদেরকে দেখেছি, বাকসাসের অনেককে দেখেছি। অর্থাৎ ছাত্রদল যে জনপ্রিয় ছাত্র সংগঠন, সে যদি হলে তার কার্যক্রম ঠিকমতো পরিচালনা করতে পারে, তাহলে রাজনৈতিকভাবে যারা ক্ষতিগ্রস্ত হবে তারা এই সুপরিকল্পিতভাবে এই মবটি তৈরি করবে। কিন্তু একটা পয়েন্ট শুধু আপনার কাছ থেকে জানি, আপনি বলছেন যে হলে এখনো অনেক ছাত্রলীগ রয়ে গেছে, তারা চায় না যে ছাত্রদলের হল কমিটি হোক, স্পষ্ট। এবং আপনি বলছেন ছাত্র শিবিরও চায় না ছাত্রদলের এখানে হল কমিটি হোক, কারণ তাদেরও ওই জায়গায় ব্যাপার আছে। ছাত্রলীগের সাথে ছাত্র শিবিরের কোনো সংযুক্তি আছে নাকি দুটো আলাদা আলাদাভাবে এই জিনিস চাচ্ছে না? আপনি ওই যে যদি গ্রাম বাংলা বলে শত্রু আমার বন্ধু, এখন চাওয়া তো এক হয়ে গেছে। তার মানে ছাত্র শিবির আর ছাত্রলীগ এক হয়ে গেছে না? আমি তো ওইটা বলি না। চাওয়াটা এই ক্ষেত্রে যে হলে যদি ছাত্রদল তার সঠিকভাবে কার্যক্রম পরিচালনা করতে পারে, তাহলে তো ছাত্রলীগের যারা আছে তারা আইডেন্টিফাইড হবে, তাদের বিচারও হবে, তারা বিব্রত হবে। এইখানে ওনাদের যে কৌশল, ওনাদের তো ৩-৪টা লেয়ারের নেতাকর্মী থাকে। আমি যেটা বললাম আপনাকে, যে ওনারা কখনোই ওনাদের পূর্ণাঙ্গ কমিটি কোনোদিনও, আমার মনে হয় না যে এই স্ট্যান্ডে থাকলে কোনোদিন প্রকাশ করতে পারবে যে আমাদের শিবিরের এই টোটাল এত ২১ জন আছে, ৩১ জন আছে, আমরা যেভাবে প্রকাশ করছি, এটা ওনারা পারবে না। এটা ওনাদের রাজনৈতিক কৌশল, যত যাই ন্যারেটিভ দেখুন না কেন, এটা হচ্ছে ওনাদের রাজনৈতিক কৌশল। এখন আপনি এই যে হলে রাজনীতি থাকবেন, এটি ২-১ দিনের ভিতরে সাধারণ শিক্ষার্থী, যারা প্রকৃত সাধারণ শিক্ষার্থী, তথাকথিত এই যে সেট আপ দেওয়া সাধারণ শিক্ষার্থী না, তারা বুঝে গেছে যে এই কাজটা কারা করতেছে। কারণ এই হলগুলিতে আপনি এই যে রাজনীতি চলবে কি চলবে না, এটা নির্ধারণ করার দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের না। এটা সে বলতেই পারে না। সে যেটা বলেছে যে নিষিদ্ধ করা হলো, এটা কারো কথায় তো বাংলাদেশে তিনি বলেছেন যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা এখনো পর্যন্ত বলবৎ না। ওই সিদ্ধান্তটা ভুল ছিল। ওইটা বিশেষ তখন তো আপনারা প্রোটেস্ট করেন না যে ওই সিদ্ধান্তটা না, আমরা তখন আমরা সংগঠনের পক্ষ থেকে আমরা প্রেস রিলিজ দিয়ে কথা বলেছি। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্থিতিশীলতা, ঢাকা বিশ্ববিদ্যালয় স্থিতিশীল থাকলে বাংলাদেশ স্থিতিশীল থাকবে, সেই জায়গা থেকে আমরা অনেক কিছুই মেনে নিয়েছি। এই যে সাম্প্রতিক সময় এসএম ফরহাদ একটা মিটিংয়ে গেলেন, আমাদের ছাত্রদলের প্রেসিডেন্সিয়ালে গিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনে, সেইখানে বিশ্ববিদ্যালয় হল প্রবেশটা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সবাই ছাত্রদলের যে ম্যানার, ছাত্রদল যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কার্যক্রম পরিচালনা করেছে, প্রত্যেকে প্রশংসা করেছে যে ছাত্রদলের একজন নেতাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো প্রভোস্টকে ফোন দিয়ে গত ১ বছরে কোনো সময় বলে নাই যে আমাদের এই শিক্ষার্থীকে হলে উঠাতে হবে, আমাদের এই ছাত্রের এই সিট দিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল গত ১ বছরে যদি কেউ ন্যূনতম একটা উদাহরণ দেখাতে পারে যে আমরা প্রভাব খাটিয়ে আমাদের কোনো ছাত্রদলের কাউকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে সুবিধা নেওয়ার জন্য প্রেশার দিয়েছি। সুতরাং আমরা অত্যন্ত বিচক্ষণতার সাথে যে এই বিষয়টি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাতে কোনো প্রকার কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না হয়, পক্ষান্তরে আমাদের যারা এই যে এসএম ফরহাদ ভাইরা, ওনাদের একেবারে প্রশাসনের প্রত্যেকটা স্টেকে ওনারা নানান সময়ে ওনাদের হস্তক্ষেপ ছিল, ওনাদের লোক বসানোর জন্য হস্তক্ষেপ ছিল। না বসলে এই বর্তমান ভিসিকে আপনারা মব ক্রিয়েট করে আনছেন। এখানে আপনার
কি বলে এটারে, আমাদের যে প্রফেসর ওবায়দ স্যার নিয়ে যখন আলোচনা হলো যে তিনি হতে পারেন, সাথে সাথে ওনাদের যে পেজগুলি, ওনাদের যে বাহিনী, বাংলাদেশ গুপ্ত বাহিনী আর কি, নানান অপপ্রচার মানে অসত্য বিভ্রান্তিকর তথ্য করে একটা মব ক্রিয়েশনের মাধ্যমে ওনাদের সাবেক বড় ভাইকে বিশ্ববিদ্যালয়ের ভিসি বানানোর জন্য ওনারা চেষ্টা করেন। নিশ্চয়ই এসএম ফরহাদ এটা নিয়ে কথা বলবে। আমরা তো পোস্ট করছিলাম মনে হয়, ওইটা তো আপনাদের লোক, ওবায়দ স্যারের ছেলে তো কি হয়েছে, এটা তো আপনাদের লোক। আমরা এই প্রসঙ্গে আসবো, কারণ এই অভিযোগ ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে তোলা হচ্ছে যে ভিসি প্রক্টর সবাই আসলে ইসলামী ছাত্র শিবিরকে বেশি ধরনের প্রশ্রয় দিচ্ছে, সেই অভিযোগও আছে। এবং আসলে কমিটি আমাদের সাথে আজকে আছেন ইসলামী ছাত্র শিবিরের সভাপতি এসএম ফরহাদ এবং ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমানুল্লাহ আমান। প্রশ্ন রেখে গিয়েছিলাম, আমি একটু এসএম ফরহাদের কাছে যেতে চাই। কমিটির আমি যতদূর দেখতে পেলাম যে আপনাদের 60 সদস্য একটা পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে 20 জানুয়ারি, তারপর পরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সংখ্যাগুলি খুব বেশি নয়। কমিটির নামগুলি প্রকাশ নিয়েই যেহেতু এই গুপ্ত কথাটা ব্যবহার করা হচ্ছে, এই প্রকাশ নিয়ে কি আপনাদের খুব গোপনীয়তা আছে, মানে এটা আপনাদের দলের আদর্শ বা কিছু একটা এরকম? একটু সংশোধনী, আমি ঢাকা ইউনিভার্সিটির সভাপতি আর কি। যাই হোক, যে প্রশ্ন ছিল আর কি, এই প্রশ্নে আপনি সংগঠনের অর্গানাইজেশনাল কালচারটা বুঝতে হবে। শিবির তো একদিনে উড়ে আসা সংগঠন না, 1977 থেকে আজকে পর্যন্ত কাজ করছে। আপনি বললেই আমার এতদিনের ফরম্যাট আমি চেঞ্জ করে ফেলবো না। আমার এখানে এমন কাজ না যে আমি অমুক সম্পাদক, হ্যাঁ 50 জন এসে বলতে হবে আমি অমুক সম্পাদক, আমি অমুক পদ পাইছি। আমাকে এটা বোঝান, একটা সংগঠন 200 জনের কমিটি দেয়, এখানে 200টা সম্পাদকের 200 জনের কি কাজ থাকে, বা এই 200 জনের সম্পাদকীয় মণ্ডলীর সম্পাদকবৃন্দ গত একটা বছরে বা তার এক বছরের সেশনে প্রত্যেকটা বিভাগের কি কাজটা করে, আদৌ তার প্রত্যেকটা বিভাগের স্বতন্ত্র কাজ থাকে কিনা বা তিনি করেছেন কিনা, নাকি শুধুমাত্র যে কজন মিছিলে আসে, যে কজন আমাদের সাথে আছেন তাদেরকে একটা করে পদ দিতে হবে, সেই পদ তিনি যে বলবেন আমি অমুক পদ, আমার অমুক পদ আছে, এটার জন্য দেওয়া হয়। আর আমাদের ছাত্র শিবিরের জায়গা থেকে আপনি দেখবেন আমাদের গঠনতন্ত্র যেটা লেখা আছে যে অনেকগুলো প্যারামিটার মধ্যে একটা প্যারামিটার হচ্ছে পদের প্রতি লোভহীনতা। আবার যেই অর্গানোগ্রাম দেওয়া আছে সেখানে হচ্ছে বেসিক কাজগুলো করবার জন্য যেটুকু সম্পাদক দরকার, আমাদের অফিস বিভাগ, অর্থ বিভাগ, প্রশিক্ষণ বিভাগ, এরকম বেসিক কাজ যেগুলো মৌলিক কাজগুলো, সেগুলোর জন্য একজন সম্পাদক দিয়ে দেওয়া হয়। তার আন্ডারে একটা মানে ওই বিভাগটা ফাংশন করার জন্য সেই যে 5-7 জন 10 জন যে কয়জন যখন লাগে নিয়ে তার কাজগুলো বাস্তবায়ন করে। এখানে মানে পদের প্রতি দায়িত্বের প্রতি অনাগ্রহটাই হচ্ছে প্রাইম ফ্যাক্টর দায়িত্ব পাওয়ার জন্য। তারপর দায়িত্বটা বন্টন করে দেওয়া, শুধুমাত্র কাজগুলো বাস্তবায়ন করা। আমার এখানে এটা দরকার নাই। আপনি দেখবেন এর জন্য ছাত্র শিবির 77 থেকে এখন পর্যন্ত পদ নিয়ে গাঞ্জাম হয়েছে, মারামারি হয়েছে, দুই গ্রুপে মন খারাপ হয়েছে, রাগ হয়েছে, কখনোই পাবেন না। কিন্তু কে কোন পদে আপনারা জানেন, যা আছে তাই প্রকাশ করা। আমার যে অর্গানোগ্রাম সে অনুযায়ী যা আছে তাই তো আমরা পোস্ট করছি। আমার সারা দেশে আপনি শিবির একমাত্র সংগঠন দেখবেন, ছাত্রদল তো মাশাআল্লাহ কমিটি হয়েছে আজকে 1-1.5 বছর হয়ে গেছে, লম্বা সময়, এখনো আমাদের সব ইউনিটের কমিটি হয় নাই। আর আমার ছাত্র শিবিরের জানুয়ারির 1 তারিখ কমিটি স্টার্ট হয়েছে, জানুয়ারির 20 তারিখের মধ্যে আমার 132টা ইউনিট সবগুলো ইউনিটের কমিটি হয়ে গেছে মাত্র 20 দিনের মধ্যে। এভাবে করে সব জায়গায় আবার দেখবেন ছাত্রদলে হয়তো কমিটি আরো চলতে থাকবে, কিন্তু আমরা আগামী বছর 132টা কমিটির নাম কি প্রকাশ সবগুলো পেজে দেওয়া হয়েছে, সবগুলো কেন্দ্রের অফিসে পেজে দেওয়া হয়েছে, সবগুলো পেজে দেওয়া আছে, সবগুলো কেন্দ্রের পেজে আপনি পেজটা ঘুরে আসবেন, সবগুলো কেন্দ্রের পেজে দেওয়া আছে, কেন্দ্রের পেজে ওই 20 দিনের মধ্যে দেওয়া হয়েছে। দেখেন মানে ভাইদের অন্য সংগঠনের সম্পাদকীয় পদে কি করা আছে, আমাদের কমিটির মেয়াদ উত্তীর্ণ কিনা, আমাদের সম্মেলন ঠিকমতো হয় কিনা, এইগুলো মানে অন্যান্য সংগঠন এগুলো নিয়ে ব্যাখ্যা। কিন্তু ওনারা কখনোই ওনাদের পূর্ণাঙ্গ যে কি, আমরা এটা খুবই তীব্র আকাঙ্ক্ষা যে একটু জানতে মন চায় যে ভাই শিবির সবাই কারা, ঠিক আছে, পূর্ণাঙ্গ কি কেন্দ্রীয় কমিটি জানতে চান? কোন কমিটি, আমি বললাম তো এইটাও একটা কৌশল। এখন শুনেন, আমি বলি আপনাকে, শুনেন, মনে করেন হলের বিষয় বা পেজে মনে করেন ওনারা যদি প্রেসিডেন্ট মনে করেন যে আমান সেক্রেটারি আরেকজন দিল, এখন এটাও তো আমাদের কৌশল হয়ে যেতে পারে যে তোমরা যে ফরম্যাটটা আমরা প্রকাশ করব সেইটার প্রেসিডেন্ট সেক্রেটারি মিডিয়া যেটা দিব, আমাদের সংগঠনে আরেকটা সেটা আপনি রহিত করবেন কেমন করে, সেটা শুনেন এই যে একটা অবস্থা তৈরি করছে, একদম আমি যেটা প্রথমেই বললাম, একদম 71-এর বিষয়ে যেরকম কোনো বয়ান নাই তাদের, ঠিক আছে, এটাকে বিভিন্ন ভাবে জাস্টিফাই করতে যাচ্ছে কেন্দ্রে, ঠিক একই রকম এই গুপ্ত নিয়ে এটা তো আমরা একা বলতেছি না, এটা এখন বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাসে এই বিষয়ে বহুল চর্চিত বিষয়। আমার 132টা যে কমিটি ইউনিটের কমিটি অ্যানাউন্স হয়েছে, সেই কমিটি গত 1 বছর ধরে কমপক্ষে 10টার অধিক পাবলিক ইভেন্ট অ্যারেঞ্জ করছে অ্যাজ এ প্রেসিডেন্ট এন্ড সেক্রেটারি। এবং আমাকে শেষ করতে দেন, লেট মি ফিনিশ। আমাকে এই 132টা ইউনিটের সবাই পাবলিকলি ইভেন্ট অ্যারেঞ্জ করে অ্যাজ এ প্রেসিডেন্ট মিডিয়া ফেস করতেছে, অ্যাজ এ সেক্রেটারি, অ্যাজ এ মানে তার অন্যান্য দায়িত্ব সব তার প্রত্যেকটা কাজ বাস্তবায়ন করছে। এরপরে যদি কনফিউশন থাকে, আমি বুঝতে হবে শিবিরের ব্যাপারে আপনারা আসলে শিবিরোফোবিয়া কাজ করছে অথবা একটা মানে বিরোধিতা করতেই হবে সেজন্য করছেন। আমি কয়েকটা পয়েন্ট আছে, হল কমিটি নিয়ে আলাপ করছেন। হল কমিটিতে আমাদের ক্লিয়ার স্ট্যান্ড ছিল, আমাদেরকে নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে শিক্ষার্থী ভার্সেস শিবির, শিক্ষার্থী ভার্সেস ছাত্র দল এরকম মুখোমুখি দাঁড় করানোর প্ল্যান করে, আমরা এই ট্র্যাপে পা দিব না। বরং আমরা হল কমিটি দিব এই শর্তে বলছি যে বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব হইলো একটা ইনস্টিটিউশন একটা ইমেল করে দিলেই হয় যে হলের রাজনৈতিক কমিটি থাকবে, ইয়েস নো
কাজ থাকবে ইয়েস নো আপনারা চান কি চান না হল কমিটি? মানে আমরা বলেছি শিক্ষার্থীদের ম্যান্ডেটের প্রতি আমাদের কাছে একটা হাইপোথিসিস ছিল শিক্ষার্থীরা হল কমিটি চায় না, সেজন্য আমরা দেই নাই। বাট এখন যেহেতু একটা মিসকনসেপশন তৈরি হচ্ছে, সেজন্য আমরা বলেছি আপনারা জাস্ট একদিন টাইম নিয়ে প্রত্যেকের ইমেলে একটা ক্লিক করলে 40,000 স্টুডেন্ট ইমেল চলে যায়, ওরা একটা ক্লিক করলে ফিডব্যাক আসে, অটো ক্যালকুলেট হয়। যখন দেখবো শিক্ষার্থীরা অধিকাংশ, আমি বিশ্বাস করি শিক্ষার্থীরা এটা মতামত দিবেন কমিটি থাকার পক্ষে, আমরা এরপরে কমিটির প্রসিডিউরে চলে যাবো। আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেটে তাকায় আছে, আমরা কিন্তু বলি নাই আমরা দিব, আবার এটাও বলি না আমরা দিব না। কিন্তু দলের অঙ্গ সংগঠন হিসেবে আপনারা কি চান, মানে জামাতে ইসলামের অঙ্গ? আমরা তো সব জায়গায় পলিটিক্যাল প্র্যাকটিসে থাকুক এটাই উইল করি। আপনারা চান হল কমিটি থাকুক? আমরা চাই শিক্ষার্থীরা আমাদের মানে হল কমিটির ব্যাপারে মতামত দিক, হল কমিটি থাকুক এই মতামতটা দিক। এজন্য আমরা শিক্ষার্থীদের মুখোমুখি যেতে চাই না, শিক্ষার্থীরা যখন মতামত দিবে হল কমিটি থাকবে। এবং আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটুকু বুঝে, যেখানে রাজনীতি থাকবে সেখানে হল রাজনীতি থাকে, দুইটাকে ডিফার করা করে এটুকু বুঝে। এই জন্য বলছিলাম শিক্ষার্থী ভার্সেস এখন যে মব তৈরি হচ্ছে, ভাইরা বলতেছেন মবের আশঙ্কা, সেই মবের আশঙ্কাটা তখন দূরীভূত হবে যখন ইউনিভার্সিটি প্রশাসন এসে বলবে। আমরা একটা কোয়েশ্চেন এভাবে মেলে করছিলাম, ফিডব্যাক আসছে, এখানে বেশিরভাগ শিক্ষার্থী তখন এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল কমিটির অন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসে বলবে আপনাদেরকে যে হল কমিটি দেন বা না ঢাকা বিশ্ববিদ্যালয় একটা ইমেল করা তো ইজি ব্যাপার। আমাদের আলোচনা তো সমগ্র ছাত্র রাজনীতি নিয়ে, ঠিক আছে? সারা বাংলাদেশে অন্য শিক্ষা প্রতিষ্ঠানে তো সেম ভাবে আমি তো ঢাকা ইউনিভার্সিটির সভাপতি, একজন সাধারণ শিক্ষার্থী দিয়ে, তাই তো? আমার একটা প্রশ্ন, আমি বলেছি আমি যেহেতু বিশ্ববিদ্যালয়ের সভাপতি, আমি খুবই ক্লিয়ার কথা, আমি বিশ্ববিদ্যালয়ের সভাপতি বলে ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে বলেছেন, আপনার কি প্রশ্ন? বাংলাদেশের কোন সাধারণ শিক্ষার্থীর ঠেকা পড়ছে যে তাকে আপনার কমিটি দেওয়ার জন্য অনুরোধ করবে? সে তো আপনার সংগঠন, আমি অনুরোধ বলি নাই। যেহেতু ছাত্রদলের চাওয়ার মানে কি, যে সে কোন আঙ্গিকে চাইবে যে আপনি আজকে সোহরাওয়ার্দী কলেজে আমান ভাই যখন কমিটি দিল বা তার ইউনিভার্সিটি কমিটি দিল, আমান ভাই যখন একটা আন্দোলন ক্রিয়েট হইলো, এটাকে আমান ভাই মবেক্রেসি বলছেন, এটাকে ছাত্রলীগ বলছেন, সে যাই হোক, তারা তো তাদের মধ্যে একটা ওয়ার্ড দেওয়া হচ্ছে, কিন্তু শিক্ষার্থীরা ভুল বুঝবে। এই যে হলের বিষয় নিয়ে যে মব হয়েছে, এখানে শিবির ছিল, এখানে ছাত্রলীগ ছিল, সাধারণ শিক্ষার্থী ছিল না। আমি তো বলছি যে একজন শিবিরের একজন নেতা, সে বলছে তার ডাকে কেউ আসতে পারে, আন্দোলনটা সাধারণ শিক্ষার্থীদের ছিল না, এটা ভেরি শিওর। অ্যাকচুয়াল যারা অ্যাপলিটিক্যাল শিক্ষার্থী, এই সংখ্যাটা বিশ্ববিদ্যালয়ে বেশি। আমি আপনি আমান ভাই মিলে খুব অল্প সংখ্যক শিক্ষার্থী। ছাত্র দলের হল কমিটি গঠন হওয়ার পরে যে আন্দোলনটা হয়েছে, সেই আন্দোলনে ইসলামী ছাত্র শিবিরের সমর্থকরা ছিলেন কি ছিলেন না? কেউ ছিল না, একজন প্রশ্নই আসে না। আমরা তো রাজনৈতিক দল হয়ে আটটা রাজনৈতিক দলের এজেন্ডার বিরুদ্ধে, এখানে লিড করছে নতুন একটা সংগঠন হয়েছে বাকশাস, যেটা তারা অ্যানাউন্স করে লিড করছে, রোল প্লে করছে। আমরা যেহেতু হল কমিটির ব্যাপারে মানে রিজিড পজিশনে যাই নাই, ইয়েস নো কোনটা রিজিড পজিশন, আমরা শিক্ষার্থীদের ছেড়ে দিয়েছি, এজন্য আমরা একটা ইয়েসও যাই নাই, নো তো যাই নাই। 17 জুলাই যখন ছাত্রলীগের সকল নেতাদের, মানে ছাত্রলীগ করা নেতা সমর্থকদের যখন বের করে দেওয়া হলো হল থেকে, খুবই বিভৎসভাবে একদম চুল কেটে, চুলের মুঠি ধরে মারধর করে সবাইকে বের করে দেওয়া হলো, সেই আন্দোলনটাতে ছিল যে হলে রাজনীতি চলবে না। তখন কি আপনারা চেয়েছিলেন 17 জুলাই? তখন 17 জুলাই অপোজিশনে কনটেক্সট নাম্বার 1 বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে ফ্যাসিবাদী আওয়ামী লীগের দোসররা এবং পুলিশ প্রশাসন সবকিছু মিলে পুরো আওয়ামী লীগ গভর্নমেন্ট এখানে আছে। আমি এখনো জানি না আওয়ামী লীগকে আমরা পতন করাতে পারবো কিনা, এখনো 9 দফার পয়েন্টে আছি। তখন আমাকে সেসব শিক্ষার্থীরা রিস্ক নিয়ে ছাত্রলীগকে বের করছে, তাদেরকে যদি সেফটি না দিতে পারি তাইলে আবার শিক্ষার্থীদের ছাত্রলীগ চেপে বসবে, প্রশাসন এসে এটাকে মিসলিড করে অন্য রায় দেবে, যেমন আবু সাইদের রায় হয়েছিল যে পাল্টা তার সহপাঠীদের ব্যাপারে মামলা দিছে। এই আশঙ্কায় ওই দিনের জন্য মানে এক দফার ঘোষণার আগ পর্যন্ত ওইটার জন্য ছাত্র রাজনীতি ক্যাম্পাসে না থাকাটা শিক্ষার্থীরা বেশি পছন্দ করছে। কিন্তু হাসিনার পতনের পরে পুরো পলিটিক্সটা রিফ্রেম করার সুযোগ হয়েছে। তাদেরকে প্রটেক্ট করেছেন আপনারা, তাই তো? রাইট, মানে এটাতে পূর্ণ সমর্থন আপনাদের ছিল? পূর্ণ সমর্থন তখন ছিল, এটা থাকাটাই স্বাভাবিক। এবং আমরা তখন 9 দফা তো আমরা কিন্তু ছাত্র রাজনীতির ব্যাপারে যে ধারা অ্যাড করেছি, এটা গ্রাউন্ড ছিল মূলত এক দফা ঘোষণার আগ পর্যন্ত 9 দফার ভ্যালিডিটি থাকে। কিন্তু 9 দফার সময়ও আপনারা এই দাবিটি রাখতে চেয়েছিলেন, আপনাদের একটা দাবি ছিল যে শিক্ষার্থীদের সেফটির জন্য না, শুধু শিক্ষার্থীদের সেফটির জন্য চেয়েছেন। কারণ হচ্ছে 9 দফার ভ্যালিডিটি থাকে এক দফার হাসিনা পালানোর আগ পর্যন্ত। না, ওই সময় 9 দফা তো আগামী বাংলাদেশ বিনির্মাণের নিমিত্ত ছিল। 9 দফা ছিল আগামী বাংলাদেশ বিনির্মাণের, না আপনি একটু ওই ধরনের বাংলাদেশ চান, এই কারণে দফাগুলি দেওয়া হয়েছিল। 9 দফা তো আমি দিছি, আমি জানি যে 9 দফা কেন দিয়েছি। ছাত্র রাজনীতি থাকবে না বা নিষিদ্ধ করতে হবে, তাহলে এখন আপনারা ছাত্র রাজনীতি কেন করতেছেন? ভাই আমি আপনাকে বলি, 9 দফাটা ছিল এক দফার প্রি স্টেপ। 9 দফার ওই পয়েন্টটা দেওয়ার মানে হচ্ছে এক দফায় যাওয়ার আগ পর্যন্ত যে সময়টা, এই সময়টা যদি কোনো কারণে আন্দোলনটা 1 বছর এক্সটেন্ড করে, কয়দিন লাগবে তো আমি জানি না, এই সময়ের মধ্যে শিক্ষার্থীদের সেফটি দরকার। ছাত্র রাজনীতির টোটাল ফ্রেমওয়ার্ক চেঞ্জ করার অপরচুনিটি আসবে তখন সেই সময়টা কি এখনো চলতেছে? না, চলতেছে না। তাহলে আমরা আমানুল্লাহ আমানের কাছে আসি। তারা একটা জায়গায় স্পষ্ট, ওই সময় ছাত্রলীগকে বের করার ক্ষেত্রে তারা সাধারণ শিক্ষার্থীদের প্রোটেকশন দিয়েছেন এবং তারা বলছেন যে আপনাদের হল কমিটি নিয়ে তাদের কোনো অবস্থান ছিল না, তাও সাধারণ শিক্ষার্থীরাই করেছেন। কিন্তু আপনারা বলছেন সাধারণ শিক্ষার্থী মানে সেখানে শিবিরের একটা অংশ ছিল। সাধারণ শিক্ষার্থী মানে শিবির মানে যে ব্যানারটা যারা করেছে, এই আমাদের হল কমিটি ঘোষণার পরে যে ওনারা তো বললেন যে ওনাদের একজনও ছিল না,
আপনার মুনতাহা ইসলাম এশা টিএসসিতে যে ওনাদের যুদ্ধাপরাধীদের যে ছবি প্রদর্শনীর পরে যে এখানে প্রতিবাদটি হলো, সে তার সামনে দাঁড়িয়ে শাহবাগের যারা তাদের বিরুদ্ধে স্লোগান লিখে তারপরে সে পোস্ট দিয়েছে। শিবিরের সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি এস এম ফরহাদের সাথে ফতহে গণভবন যে 5ই আগস্টের যে র্যালিটি হলো সাইকেলের সম্ভবত, সেইখানে একদম পাশে তাদের সাথে একাধিক ছবি পোস্ট করা এবং শিবিরের টি শার্ট পরা রায়হান উদ্দিন, ঠিক আছে। আপনার সাদিয়া আক্তার বর্ষা মানে 30শে ডিসেম্বর শিবির থেকে গিফট বিভিন্ন ধরনের আর কি গিফট নিয়ে তারপর সে পোস্ট দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সংগঠনের পক্ষ থেকে পেয়েছে। এরকম অন্তত 17-18 জনের এখানে আমার এখানে লিস্ট আছে যারা ওইখানে ছিল এবং আই হ্যাভ স্পষ্ট ডকুমেন্ট, আপনি এখানে দেখাতে পারবো। তো ওনাদের কেউই ছিল না। কারণ আবার ওনাদেরকে যদি আপনি বলেন যে আপনি চেইন অফ কমান্ডের বিষয়, তাহলে ওনাদের যে বর্তমান প্রেসিডেন্ট বলছে যে 9 মাত্রার ভূমিকম্প হলো তাদের চেইন অফ কমান্ডের বাইরে কেউ যাবে না। এবং আমাদের যে ইন্টারনাল যে খোঁজ খবর ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা তো এমন না যে মঙ্গল গ্রহে হয়েছে ঘটনাটা, ইন্টারনাল আমাদেরও তো অনেকের সাথে যোগাযোগ আছে, তথ্য আমরাও পাই। সেইখানে যে স্টেকটার কথা বললাম যে যারা সরাসরি শিবির হিসেবে আত্মপ্রকাশ ঘটায় না 5 তারিখের পরে, তাদেরকে এখানে মুভ করানো হয়েছে যে তোমরা এরকম করো। এবং বাক্সাসকে দিয়ে বাক্সাসের সাথে যে বক্তব্যটা ওনারা নিয়ে আসেন যে বাক্সাস ওনাদের ফিল্টার ভেঙে ফেলেছে, এইটা একটা পরিকল্পিত ঘটনা, যাতে তারা বাক্সাস তাদেরকে এর মধ্যে রয়েছে, কিন্তু ছাত্রদলকে স্পেস দেওয়া যাবে না। কিন্তু ওই যে ছাত্রদল যে রাজনীতি 5 তারিখের পর থেকে এখন পর্যন্ত করতেছে, এই কারণে আমরা কোনো ধরনের ষড়যন্ত্রে কোনো ভীত না, বরং এই যে অপশক্তিকে মোকাবেলা করার যে আমাদের সক্ষমতা রয়েছে, সেগুলি আমরা পদে পদে সে পরিচয় দিয়েই আমরা আজকে পর্যন্ত রাজনীতি করতেছি। আমি মনে হয় একটু এঙ্গেজ হতে হবে। আমি বিরতি পরে এসে এঙ্গেজ করব। রেফারেন্স যেহেতু দিয়েছে 10 সেকেন্ড নেব। 10 সেকেন্ড নিবে। হ্যাঁ, ওকে। একটা হচ্ছে এই যে আমরা নববর্ষ উপলক্ষে টিএসসির প্রতি সংগঠনে গিয়ে প্রতি রুমে যে বিভিন্ন জায়গায় সারা অসংখ্য হাজার হাজার শিক্ষার্থীকে আমরা গিফট পৌঁছাইছি। কারো হাতে নববর্ষে গিফট থাকলে যদি শিবির মনে করেন, আমরা ছাত্রদলকে গিফট পৌঁছাইছি। দ্বিতীয়ত হচ্ছে এই যে 36 জুলাই যে প্রোগ্রাম, সেই প্রোগ্রাম উপলক্ষে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রতি রুমে যে দাওয়াত পৌঁছাইছি, সব শিক্ষার্থীরা আসে, জেনুইন সব শিক্ষার্থীরা আসে। এখন কেউ এই প্রোগ্রাম আসে তাকে শিবির মনে করলে মানে যে বাইসাইকেল চালিয়ে গণভবনে গেছে, সে তো শিবির ছাড়া সেই রায়হান ওই প্রোগ্রাম ছিল না। মোটেও ছিল না। কেন এইটা একটা দল করা নিয়ে কেন এত গোপনীয়তা আমার কাছে এখনো স্পষ্ট হয় না এস এম ফরহাদ। কেন আমি যদি আমার আদর্শে একটা জায়গায় স্ট্রং থাকি যে এটাই আমার আদর্শ, সেটা নিয়ে কেন আমি এত গোপন করব, একে গোপন করব, তাকে গোপন করব, কেন এটা আমি এই তর্কের সমাধান নিশ্চয়ই আপনারা এসে করবেন। এবং আপনার কাছে আমি জানতে চাই, শৃঙ্খলা কমিটি বা ব্যাচ প্রতিনিধি নামে হলে আপনাদের জন্য শেষ মুহূর্তে আমরা আছি আপনাদের সাথে এবং কম সময় নিয়ে আছে অতিথিদের সাথে নিয়ে। এস এম ফরহাদের কাছে আসার আগে আমি আমানুল্লাহ আমানের কাছে যেতে চাই, শেষ করবো এস এম ফরহাদকে দিয়ে। আমানুল্লাহ আমান, যখন আসলে যুদ্ধাপরাধীদের ছবি টানানো হলো, সেটা একটা বড় ঘটনা তৈরি হয়েছে এবং তারই ধারাবাহিকতা আমরা এখন চলছে। ওই জায়গাটাতে আমরা ছাত্র ইউনিয়নকে যে পরিমাণ প্রতিবাদ এবং মুখোমুখি ছাত্র দলে দাঁড়াতে দেখেছি, এবং মেঘমোল্লার বসুর শেষ স্পিচটাও তাদের সাথে যে তারা আসলে সহজীকরণ করতে চায় না ছাত্র শিবিরকে, আপনারা চান? দেখুন, আপনার এদেশের স্বাধীনতার প্রশ্নে আপনার স্পষ্ট ব্যাখ্যা দিতেই হবে। কারণ আপনার বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির যাই বলুক না কেন, এই বিষয়ে তাদের বক্তব্যের ধোঁয়াশা রয়েছে। এবং টিএসসিতে ছবি প্রদর্শনের মাধ্যমে, যেটি এস এম ফরহাদের সাথে এর আগেও আমি টকশো থেকে এই বিষয়ে কথা হয়েছে, যে ওনারা বলেছেন যে বিচারিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন রয়েছে, সেটি খুবই স্বাভাবিক। বিচারিক প্রক্রিয়া ফেয়ার ছিল না, কিন্তু যাদের ছবি টানানো হয়েছে তাদের মুক্তিযুদ্ধের ভূমিকা নিয়ে বাংলাদেশের মানুষের যে তথ্য জানে, সেটা খুবই প্রশ্নাতীত। তো সেই বিষয়টিকে নর্মালাইজ করার কোনো সুযোগ আছে বলে আমরা মনে করি না। কারণ এখন আপনি দেখবেন যে কিছুদিন আগে বাংলাদেশ জামায়াত ইসলামীর আপনার সোহরাওয়ার্দী উদ্যানে একটি সমাবেশ ছিল, যেটা কি ওনারা জাতীয় সমাবেশ বলে আখ্যায়িত করেছেন। কিন্তু সেই জাতীয় সমাবেশে আপনার মঞ্চ পরিবেশনা ছিল, আপনার দেখেছি কৌতুক, ওখানে গজল ইত্যাদি সবই ছিল, কিন্তু জাতীয় সমাবেশে জাতীয় সঙ্গীত ওনারা পরিবেশন করেননি। তো এই যে আমাদের সার্বভৌমত্বের প্রতীক এবং এটি বাংলাদেশের মানুষের একটি আবেগের জায়গা জাতীয় সঙ্গীত, সেইটিকে ওনারা স্পষ্টভাবে এখনও ধারণ করেন না। এবং এই বিষয়গুলি বাংলাদেশের মানুষ কখনোই এই বিষয়টা ওনারা নর্মালাইজ করতে পারবেন না। আপনি যে বয়ানই দেন না কেন, সেই বয়ানটি ওনাদের কাছে যদি যৌক্তিক মনে হয়, কিন্তু সাধারণ মানুষ যেটা আপনার সম্পর্কে ভাবছেন, সেটা কিন্তু প্রকৃত পারসেপশন। সেই বিষয়টি আমরা মনে হয় ওনারা অনুধাবন করতে বারবার ব্যর্থ হচ্ছেন। তো ওই স্ট্যান্ডটা ছাত্র ইউনিয়ন কি বললো, অন্য সংগঠন কি বললো, সেটা আমাদের বিবেচ্য বিষয় না। আমাদের বিবেচ্য বিষয় হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে যে যদি কারো যাদের বিরোধিতা থাকবে, তাদের আমরা বিরোধিতা করবো, এটা খুবই স্বাভাবিক বিষয়, এটাই আমাদের স্ট্যান্ড। কিন্তু এখানে একটা অভিযোগের জায়গা ছাত্র ইউনিয়ন সহ বাম রাজনৈতিক দল এবং আপনাদেরও আছে, সেটা হচ্ছে ভিসি, প্রক্টর, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদেরকে সহজীকরণ করার একটা চেষ্টা করছে। ডেফিনেটলি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যে
ওনারা যে ব্যাখ্যা দিয়েছেন সেটি গ্রহণযোগ্য নয়। এবং ইসম ফরহাদ যেটি বলেছেন যে আমরা সেই বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের অনুমতি নিয়ে প্রোগ্রাম করতেছি, বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ যদি যৌক্তিক ব্যাখ্যা না দিতে পারে কেন বন্ধ করতে হবে, তাহলে সেটা তারা রাজনৈতিকভাবে মোকাবেলা করবে। অর্থাৎ এক ধরনের হুমকি প্রচ্ছন্নভাবে তিনি দিয়েছেন, যেহেতু ওনারা ক্ষমতাশীল দলের মনে হচ্ছে আর কি, ওনারা হুমকি টুমকি দিয়ে ফেলেছেন অলরেডি। কিন্তু আমার একটি প্রশ্ন রয়েছে, এই যে প্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকগুলি ছাত্র সংগঠন রয়েছে, এই ছাত্র সংগঠনগুলি যদি তাদের স্বকীয় প্রোগ্রাম করতে চাইতো, আমার মনে হয় টিএসসিতে ওই 2-4 দিনে প্রোগ্রাম করার কোনো সুযোগ ছিল না। কারণ পুরো টিএসসি ব্যাপী ওনাদের যে সাজসজ্জা ছিল, আমার মনে হয় প্রায় 2 কোটি টাকার মতো খরচ হয়েছে। এত টাকা একটি ছাত্র সংগঠন কোথা থেকে পায় সেটাও আমাদের জানতে মন চায়। তো এই যে বিষয়টি তৈরি হয়েছে, সেখানে আমরা অনুরোধ থাকবে, আমরা যুগপৎ আন্দোলনে একসাথে ছিলাম, বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে ওনাদের ব্যাখ্যা অতীব জরুরি। এই ধরনের ব্যাখ্যা নিয়ে বাংলাদেশের মানুষের কাছে ওনারা কখনো গ্রহণযোগ্য রাজনীতি করতে পারবেন বলে আমাদের কাছে মনে হচ্ছে না। এস এম ফরহাদ, কোনো ব্যাখ্যা কি আছে দিতে চান স্বাধীনতা প্রশ্নে? আমি জানি না যে আমান ভাই উইদাউট ব্যাখ্যা আমান ভাই সংগঠন কিভাবে ছাত্রশিবিরের সাথে সেই লম্বা জোটবদ্ধ আন্দোলন করলো, অথচ আমরা এই যে ছবি টাঙানো ইস্যু নিয়ে আমি মনে পরপর 3টা প্রেস কনফারেন্সে বলেছি যে 71-এর স্বাধীনতা যুদ্ধ বাংলাদেশের ভূমি এবং মানচিত্র দিয়েছে, এটা বাংলাদেশের প্রাইম ফ্যাক্টর, প্রাইম হিস্ট্রি। আর 24 হইল বাংলাদেশের সেই 71 এক্সটেন্ডেড রূপ, যেটা আমাদেরকে ভারতীয় আধিপত্যবাদ সহ অন্যান্য ফ্যাসিবাদের কবল থেকে চূড়ান্তভাবে মুক্ত করেছে। একটির পরিপূরক এক্সটেন্ডেড রূপ, একটির মুখোমুখি তার কারণে এটা ওয়ান কাইন্ড অফ মানে বড় ষড়যন্ত্র আপনারা করেছেন বলে মনে হয় কিনা? এটা তো আমাদের উপর চাপাই দেওয়ার ট্যাগিং। আর আমরা যেটা ছবি নিয়ে যেটা আলাপ করেছি, আমরা এজ এ সংগঠন কি করতে পারি? নাম্বার 1, 71-এর ব্যাপারে আমাদের বক্তব্যটা দেওয়া। 1977-এ গড়ে ওঠা একটা সংগঠন নিশ্চয়ই বাংলাদেশকে ধারণ করে ক্রিয়া করবে। আপনি আমার সকল ডকুমেন্ট দেখবেন। আপনি যখন 36 জুলাই বা 5 আগস্টে কেন 71 আসলো সেটা একটু বলি। আপনি আমার গঠনতন্ত্র, আমার অন্যান্য ডকুমেন্ট সবকিছু যখন দেখবেন বাংলাদেশকে রিফ্লেক্ট করে, আমার কালচারাল উইং থেকে বের হওয়া প্রতিটি গান যখন বাংলাদেশকে ধারণ করার রিফ্লেক্ট করে, আমার প্রত্যেকটা কন্টেন্ট যখন বাংলাদেশকে ধারণ করে এবং এসে সেটাকে রক্ষা করার জন্য, শপথবদ্ধ করার জন্য মেসেজ দেয়, প্রত্যেকটা নাটক, ফিল্ম সবকিছু, এরপর যখন পাল্টা কোশ্চেন করেন না, এটা আসলেই মনে হয় যে এটা আসলেই ওই জাতীয় সংগীতকে আপনাদের মানতে সমস্যা। আর কোন বাংলাদেশের মতো দেশ এই কারণে আপনারা রাজনীতি করতে পারতেছেন না। বাংলাদেশের মতো দেশে আপনাদের এই যে ডক্টর আব্দুল্লাহ তাহের উনি বলছেন যে সুযোগ পেলে 54 বছরের রাজনৈতিক ইতিহাস ওনারা পাল্টে দিবেন। এই দুদিন আগের বক্তব্য। সুযোগ পেলে আমান ভাই আপনি যে কয়টা প্রশ্ন করছেন আমি একটু রিপ্লাই দিই। আমি রিপ্লাই দিই। এইটা এক ধরনের অধ্যত্ত। বাংলাদেশের স্বাধীনতা, আপনি স্বাধীনতা জাতীয় সংগীতকে ওন করতে পারতেছেন না, আপনি নরমালাইজ করতে আমরা কি শুনি মানে জাতীয় সংগীতকে ওন করেন নাকি আপনি বলছেন যে স্বাধীনতা ভিত্তি হিসেবে মানেন? আমি একটা রিপ্লাই দেই, যেহেতু অনেকগুলো প্রশ্ন করছে, আমাকে যেতে হবে। এটা প্রশ্ন দিলেই হবে। হ্যাঁ, আমাকে যেতে হবে। যুদ্ধাপরাধীর যে ইস্যুটা আসছে, আমরা তখন বলেছি 71-এর এই সেই ক্রম থেকে এখন পর্যন্ত এই যে ফ্যাসিবাদ এবং বাকি ধারা যেগুলো হয়েছে অন্যগুলো আমাদের উপস্থাপন করতে হবে। আমাদের কাছে মনে হয়েছে যে আওয়ামী লীগ ফ্যাসিবাদ হওয়ার পিছনে যে কটা ঘটনা বড় বড় ফ্যাক্টর ছিল, তার মধ্যে একটা হচ্ছে বিচারিক হত্যাকাণ্ড, যেখানে বিএনপি সালাউদ্দিন কাদের চৌধুরী, জামাতের নেতৃবৃন্দ, আরো যারা হয়েছে, এটাকে আমরা শো করছি। এবং পরের দিন আমরা বেগম খালেদা জিয়ার কোট অ্যান্ড কোট ইনফরমেশন সহ এটা বুঝলাম। জাতীয় সংগীত প্রসঙ্গ শেষ করে আমি শেষ করি। জাতীয় সংগীত, হ্যাঁ, জাতীয় সংগীত বাংলাদেশের পরবর্তীতে জাতীয় সংগীত আর মানে এটা যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই জাতীয় সংগীতকে মেনে নিতে হবে, এটা স্বাভাবিক। আপনার যদি কোয়েশ্চেন থাকে, রিকমেন্ডেশন থাকে, যেটা ইভেন জিয়াউর রহমান যখন শাসক ছিল তখন জিয়াউর রহমানের একটা রিকমেন্ডেশন ছিল। জাতীয় প্রোগ্রামে জাতীয় সবই করলেন, জাতীয় সংগীত নাই। এটা তো জামাতের প্রোগ্রাম, শিবিরের বহু প্রোগ্রামে জাতীয় সংগীত আপনি দেখবেন। মানে এবং আমি আরেকটা অবাক হই যে জামাতের সেই প্রোগ্রামটাতে যখন আমি দেখছি 5-7টা মানে সঙ্গীত এরকম ছিল বাংলাদেশকে ধারণ করে, বাংলাদেশকে রক্ষা করার জন্য, বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য নিয়ে। আপনি একটা এত ক্রিয়েটিভ কাজ করাবো সেটাই করবেন না। এটা তো এমন না যে এরকম প্রোগ্রাম করলে ভিত্তিমূলক একটা কথা আছে জাতীয় সংগীত। আমরা এই আলোচনাতে আমরা আবার আসতে পারবো অনেক অনেক অনেক